হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার বেসিক ফিনান্স ক্লাস। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো এবং আরো একটা বেসিক ফিনান্স ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগতম। আচ্ছা, তোমরা জানো আমরা আমাদের ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর পেইড কোর্সে ক্লাস শুরু করার আগে তোমাদের সবার জন্য কিছু ফ্রি ট্রায়াল ক্লাসের ব্যবস্থা করেছি, যাতে তোমরা এই ট্রায়াল ক্লাসগুলো করে আমাদের কোর্স কেনার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো। সেই ধারাবাহিকতায় আমরা আজকে ফিনান্সে আরো একটা বেসিক টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। এটি মূলত হিসাব বিজ্ঞান না, ফিনান্সের ফার্স্ট পেপার বা প্রথম পত্রে অর্থের সময় মূল্য চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক। এই অর্থের সময় মূল্য হলো ফিনান্স ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, ঠিক আছে? এবং তোমরা যারা মোটামুটি এসএসসি তেও কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, তারা ওইখানেও কিন্তু এই অর্থ সামলানো টপিকটা পাইছো, সো অনেকের কাছে এটা অনেকখানি সুপরিচিত। বাট এসএসসি তে তুমি যতটুকু বেসিক লেভেলে পড়াশোনা করছো, এইচএসসি তে ততটুকু কিন্তু না। এছাড়া অনেক কিছু নতুন আছে। সো এগুলো আমরা ধাপে ধাপে আমাদের ক্লাসগুলোতে আলোচনা করব। বাট যেহেতু এটা একটা বেসিক ক্লাস, আজকে আমরা অর্থের সময়মূল্য পুরো চ্যাপ্টার তো আর ডিসকাস করা পসিবল না। আজকে আমরা এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ টপিক, যা হলো সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, ক্লাসে আমি ফার্দার আগানোর আগে বলে দিই, তোমাদের যদি মনে হয়ে থাকে কোনো কারণে সাউন্ডটা খুব লাউড, আমি তোমাদেরকে সাজেস্ট করবো একটু ভলিউম বাটনটা লো করে শুনো, তাহলে হয়তো সাউন্ডটা তোমাদের কাছে তেমন আনকমফোর্টেবল ফিল হবে না। অনেক সময় দেখা যায় কি ডিভাইস বা সফটওয়্যার গ্লিচের কারণে সাউন্ডটা অনেক সময় একটু লাউড শোনা যেতে পারে। হ্যাঁ, তো সাজেস্ট করবো ইন দ্যাট কেস একটু ভলিউম বাটনটা একটু ছোট করো বা একটু ডাউন করে শুনো, তাহলে সাউন্ডটা কমফোর্টেবল ফিল হবে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা আসি। সো যেটা বলতেছিলাম যে এই টপিকটা হচ্ছে ফিনান্সের ফার্স্ট পেপারে তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক। আর তোমরা তো আমাদের ক্র্যাশ কোর্সের ব্যাপারে জানোই, আমরা আগে ক্লাসগুলো থেকে ডিটেলস বলছি, আমাদের পেজে গ্রুপে তোমরা ডিটেলস পেয়ে যাবে বা আমাদের ইনবক্স করলেও পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাডমিশন এখনো চালু আছে, ঠিক আছে? আচ্ছা, আর ফিনান্স ক্র্যাশ কোর্স এবং হিসাব বিজ্ঞান ক্র্যাশ কোর্সের ডিটেলস আমরা গত ক্লাসেসগুলোতে বলছি এবং পেজেও পেয়ে যাবে আমাদের। আচ্ছা, সো যা বললাম যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে ফিনান্স ফার্স্ট পেপারে অর্থের সময়মূল্য চ্যাপ্টারের এক টপিক। এখন দেখো, ফিনান্স ফার্স্ট পেপারে এই চ্যাপ্টার মানে অর্থের সময়মূল্য, এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়। আমি এই পুরো চ্যাপ্টারকে এখানে ভাঙছি, চ্যাপ্টার আউটলাইন বলে পুরো সবগুলো টপিককে ক্লাসিফাই করছি যে এই চ্যাপ্টারে এইচএসসি তে তোমরা যে সব টপিক নিয়ে স্টাডি করতে হবে, এগুলো আমি ক্লাসিফাই করলাম। প্রথমত হচ্ছে বেসিক, অর্থাৎ এখানে তোমরা বেসিক আলোচনাগুলো হবে, অর্থ সময় মূল্য কি, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? তারপর বিভিন্ন নগদ প্রবাহ সম্পর্কে জানবা, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সম্পর্কে জানবা। সময় মূল্য কি, অর্থ সময় মূল্য মানে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নিয়ে কাজ, আর কোনো কিছু নেই। শুধু ওই দুটো ম্যাথ পারলে হবে এমন কিন্তু না, না অনেকগুলো টপিক আছে। এরপর সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, নামিক সুদ বা কার্যকরী সুদ, রুলস 69 এবং রুলস 72, আয় এবং এন এর মান নির্ণয়, ঋণ পরিশোধ সূচি। অর্থাৎ মোটামুটি এই পুরো চ্যাপ্টার থেকে যা যা বোর্ড প্রশ্নে আসতে পারে বা বিগত বছরগুলোতে আসছে এবং যা যা মূলত এইচএসসি লেভেলে জানা দরকার, এগুলোকে আমি এখানে পুরো চ্যাপ্টারে ক্লাসিফাই করলাম, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা টপিকের মধ্যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? যেটাকে ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট এবং চক্রবৃদ্ধি সুদকে ইংলিশে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট এবং চক্রবৃদ্ধি সুদকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা শেষে এই টপিক থেকে বিগত বছরে মানে রিসেন্ট ইয়ারে বোর্ডে কেমন প্রশ্ন আসছে তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে কিন্তু অনেকবার বোর্ডে প্রশ্ন আসছে, বাট একদম রিসেন্টলি কেমন প্রশ্ন আসছে তা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো চলো আমরা আজকে আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি, আসো। সো আমরা সরি, আমি কয়েকদিন যাবত খুব অসুস্থ, ওই জন্য জ্বর সর্দি কাছে এগুলোর কারণে হয়তো আমার সাউন্ডটা আনকমফোর্টেবল শোনাতে পারো, এক্সট্রিমলি সরি ফর দেম। সো আসি, আমরা অ্যাজ ইউজুয়াল দুটো এক্সাম্পলের মাধ্যমে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এর আগে বলি যে ভাইয়া আপু তোমরা যারা আমার ক্লাসে দেখতেছো, তোমরা কি জানো সুদ মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারেস্ট বা সুদ? বেসিক্যালি তোমরা আমরা যখন কোথাও টাকা জমা রাখি, স্পেশালি ব্যাংকে যখন টাকা জমা রাখি, ওই জমার বিপরীতে ব্যাংক থেকে আমরা যে রিটার্নটা পাই বা বলতে পারি যে আয়টা পাই, ওইটা আমরা কি বলি? সুদ বলি বা ইন্টারেস্ট বলি, তাই না? সেম ভাবে ব্যাংক থেকে যখন আমি টাকা নিব,
আমি আমি কি করতে হবে, ব্যাংকে একটা ইন্টারেস্ট দিতে হবে, একটা কি দিতে হবে, ব্যাংকে একটা টাকা আমাকে পে করতে হবে না? আমি যখন ওর কাছে টাকা লোন নিচ্ছি তার বিপরীতে ওকে একটা সুবিধা দিতে হবে না? ওইটাকে আমরা কি বলি, ইন্টারেস্ট বা সুদ বলি। তো ব্যাংকে টাকা জমা রাখলে আমরা সুদ পাই, আর ব্যাংক থেকে টাকা লোন নিলে আমরা ব্যাংকে সুদ দেই। সো সুদ বা ইন্টারেস্ট হলো যখন ব্যাংকে টাকা জমা রাখি বা সেম ভাবে অন্য কোথাও টাকা জমা রাখি বা টাকা লোন নিই, এর বিপরীতে আবার রিটার্নে যে টাকাটা আমরা পাই বা যে টাকাটা আমাদের দিতে হয় ওটাকে আমরা বলি ইন্টারেস্ট বা সুদ। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা একদম আরো ক্লাসিফাই ভাবে পড়বো যখন আমরা মেইন ক্লাসে যাবো, ওইখানে যখন বেসিক আলোচনা করবো ওইখানে আমরা আরো ডিটেলস বলবো। সো আজকে আমরা পড়বো শুধুমাত্র সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ নিয়ে, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আসো তাহলে আমরা শুরু করি। দেখো এখানে তোমরা দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছ, একজন হচ্ছে আবরার এবং আরেকজন হচ্ছে ফাতিমা। ধরলাম তারা হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, এখন ওরা হাজব্যান্ড ওয়াইফ হলেও ওদের দুইজনের ব্যাংক অ্যাকাউন্ট দুটো ব্যাংকে। আবরারের ব্যাংক অ্যাকাউন্ট ধরে নি সিটি ব্যাংকে এবং ফাতিমার ব্যাংক অ্যাকাউন্ট ধরে নি ইস্টার্ন ব্যাংকে। ঠিক আছে, আচ্ছা এখন ধরলাম দেখি যে আবরার সিটি ব্যাংকে ধরলাম যে 10,000 টাকা জমা রাখলো। হ্যাঁ, সেম ভাবে ধরলাম যে ফাতিমাও ইস্টার্ন ব্যাংকে 10,000 টাকা জমা রাখলো। একটা মিনিট, 10,000 টাকা জমা রাখলো। ওকে, এক্ষেত্রে আবরারের সিটি ব্যাংকও জমার উপর 10% সুদ দিবে এবং ফাতিমার ইস্টার্ন ব্যাংকও জমার উপর 10% সুদ দিবে। ভেরি ফাইন। তাহলে বলো প্রথম বছরে আবরার তার জমা টাকার উপর কত পার্সেন্ট সুদ পাবে? 10,000 10% কত হয়? 1,000, রাইট? 1,000 টাকা সুদ পাবে। এবং ফাতিমাও কি প্রথম বছর তার জমা টাকার উপর 10,000 টাকা 10% বিবেচনায় কি 1,000 টাকা সুদ পাবে। এটা ছিল কোন বছর? এটা ছিল প্রথম বছর, প্রথম বছর। ঠিক আছে, আমি একটু হাইলাইট করি এটা। ওকে, এবার আসো দ্বিতীয় বছরে কি হবে। দ্বিতীয় বছরে দেখতেছি আবরার 10,000 টাকা, মানে যে টাকাটা জমা রাখছিল তার উপর 10% বিবেচনায় 1,000 টাকা সুদ পেল। ঠিক আছে, একটু হাইলাইট করি, 1,000 টাকা সুদ পেল। হ্যাঁ, এটা কোন বছরে? এটা ছিল দ্বিতীয় বছরে। ফাইন। কিন্তু দ্বিতীয় বছরে দেখতেছি ফাতিমা তার জমা টাকা 10,000 এবং আগের বছরের সুদ 1,000 দুটো যোগ করে তার উপর 10% সুদ পাইল এবং এই 10,000 যোগ 11,000 এর 10% সুদ দাঁড়ালো 1,100 টাকা। স্যার এখানে বুঝো, মানে মজার বিষয়টা বুঝো, এইখানে ফাতিমা সুদ পাইলো 1,100 টাকা। কিভাবে? এখানে সে তার জমা টাকা প্লাস আগের বছরে যে সুদ পাইছে ওটার উপরও কিন্তু কি সে 10% সুদ পাইলো। এটা কোন বছরে? দ্বিতীয় বছরে, তাই না? তাহলে খেয়াল করো এখানে আবরার প্রথম বছরেও দ্বিতীয় বছর এবং পরবর্তী বছরগুলোতেও সবসময় শুধুমাত্র তার জমা টাকার উপর সুদ পাবে। আর ফাতিমা প্রথম বছর তার জমা টাকার উপর সুদ পালেও দ্বিতীয় বছর হতে তার জমা টাকা প্লাস আগের বছরের সুদ এই দুটো যোগ করে তার উপর সুদ পাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে আবরারের সুদটা হচ্ছে সরল সুদ। আবরারের এই সুদটা হচ্ছে সরল সুদ আর ফাতিমার এই সুদটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র আসল টাকার উপর যে সুদটা গণনা করা হবে তা হলো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। আর সুদ প্লাস আসল, দেখো এখানে এখানে দেখো এখানে 1,000 টাকাটা হচ্ছে সুদ, তাই না? আর এই 10,000 টাকাটা কি আসল টাকাটা যেটা জমা রাখা হয়েছিল। সো সুদ প্লাস আসল, সুদ আসলের উপর যে সুদটা গণনা করা হচ্ছে তা হলো চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ এখানে 10% হলো চক্রবৃদ্ধি সুদ আর আবরারের 10% হচ্ছে সরল সুদ, যেহেতু এটা শুধুমাত্র আসল টাকার উপর গণনা করা হচ্ছে। তাহলে আশা করি তোমরা সিম্পলি ব্যাপারটা বুঝতে পারছো। এবং তৃতীয় বছরে যদি আসি, ধরো আমরা আরো এক বছর পরে গেলাম, তৃতীয় বছরে দেখবা আবরার সেই 10,000 টাকার কি 10% বিবেচনায় 1,000 টাকা সুদ পাবে। ঠিক আছে, 10,000 টাকা 10% বিবেচনায় 1,000 টাকা সুদ পাবে তৃতীয় বছরে। কিন্তু ফাতিমা দেখবা তৃতীয় বছরে, এই যে তৃতীয় বছরে দেখো আগে ছিল 10,000 যোগ 1,000 কত হইলো 11,000, 11,000 প্লাস দ্বিতীয় বছরের সুদ কত আছে 1,100, 1,100। ঠিক আছে, 11,000 যোগ 1,100 এই
টোটাল অ্যামাউন্টের উপর সুদ পাবে 10%। তাহলে কত হয়? 11,000, 12,000, 12,100 10% আসে 1,000 কত? 210 টাকা। যদি আমার ভুল না হয়ে থাকে, এটাই তো আসবে না। 11,000 যোগ 1,100, 12,100 10% হয় কত? 1,210 টাকা। তাহলে আশা করি বুঝতে পারছো যে প্রতি বছর যদি শুধুমাত্র আসল টাকার উপর সুদ গণনা করা হয়, শুধুমাত্র আসল টাকার উপর সুদ গণনা করা হয় তা হলো সরল সুদ। আর যদি সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, সুদ আসলের উপর সুদ গণনা করা হয়, ওই সুদটাকে বলা হয় কি? চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ এখানে আবরারের সুদটা হলো সরল সুদ আর ফাতিমার সুদটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে আশা করি এই টপিকটা সবার ক্লিয়ার হয়েছে যে এখন থেকে আমরা বুঝতে পারবো কোনটা সরল সুদ এবং কোনটা চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, সো আমি আর কমপ্লেক্স না করি, আমি একটু সামনের দিকে আগাই। দেখো, আচ্ছা, আর তোমরা চাইলে তুলে ফেলতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেভাবে তোমাদের সুবিধা মনে হয়। ঠিক আছে, আসো। আচ্ছা, এখন এখান থেকে আমরা কিছু দেখবো। আমরা এখান থেকে কিছু টপিক শেখার চেষ্টা করবো, লাইক ডেফিনেশন, ফর্মুলা, এগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করে শেখার চেষ্টা করবো। খেয়াল করো, সরল সুদ আমরা মাত্র জানলাম যে শুধুমাত্র আসল টাকার উপর যে সুদ ধার্য করা হয় তা হলো সরল সুদ। আর সুদ প্লাস আসল, অর্থাৎ সুদ আসলের উপর যে সুদটা ধার্য করা হয় তা হলো কি? চক্রবৃদ্ধি সুদ। একটু আগে দেখলাম যে আবরারের সুদটা ছিল কি? ওই যে আবরারের সুদটা ছিল সরল সুদ এবং ফাতিমায়ের সুদটা ছিল কি? এবং ফাতিমায়ের সুদটা ছিল কি? চক্রবৃদ্ধি সুদ। ফাতিমার ক্ষেত্রে সুদ প্লাস আসলের উপর সুদ গণনা করা হচ্ছিল, আর আবরারের ক্ষেত্রে শুধুমাত্র আসল টাকার উপর সুদ গণনা করা হচ্ছিল। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো, মানে আমরা এই সুদটা, সরল সুদটা কিভাবে বের করবো, চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করবো? আসো আগে আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে কথা বলি। সরল সুদ নির্ণয় করার ফর্মুলাটা হচ্ছে P ইন্টু I ইন্টু N। P ইন্টু I ইন্টু N। আচ্ছা দেখো, এখানে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে খেয়াল করো। এখানে P হলো আসল অ্যামাউন্ট, অর্থাৎ যে টাকাটা ব্যাংকে জমা রাখা হয়, আসল অ্যামাউন্ট বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। I হলো সুদের হার বা ইন্টারেস্ট রেট। হ্যাঁ, আর N হলো কি? মেয়াদকাল, অর্থাৎ কত বছর ধরে টাকাটা ব্যাংকে জমা রাখা হচ্ছে। তাহলে আমরা সরাসরি কেমন বের করবো? P ইন্টু I ইন্টু N। P ফর প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল টাকা, যে টাকাটা ব্যাংকে জমা রাখা হচ্ছে। I মানে হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার, আর N মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা মেয়াদকাল। তাহলে P ইন্টু I ইন্টু N। শর্টকাটের মনে হচ্ছে স্ট্যাপলারের পিন। স্ট্যাপলারের পিন মানে হচ্ছে কি? আমাদের সরল সুদটা বের হয়ে যাবে। তাই একটু আগে যে এক্সাম্পল দিলাম, দেখো আপনার কয় টাকা জমা রাখছিল? 10,000 টাকা। এটা হচ্ছে তার আসল টাকা। তার সুদের হার কত পার্সেন্ট? 10%। ইন্টু ধরি যে সে 2 বছর টাকা জমা রাখলো, তাহলে 10,000 10% হয় 1,000। 1,000কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2,000 টাকা। অর্থাৎ তার 2 বছরে, এই যে আবরারের 2 বছরের সুদ কত টাকা আসবে? আবরারের 2 বছরের সুদ, সরল সুদ আসবে 2,000 টাকা। তাহলে এইভাবে আমরা P ইন্টু I ইন্টু N মাল্টিপ্লাই করে সরল সুদটা ইজিলি বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে সুদ আসল। স্যার সুদ আসল মানে কি? সুদ আসল মানে হচ্ছে দেখো, সুদ প্লাস আসল। অর্থাৎ আমরা যখন সুদের সাথে, মানে যে টাকাটা ইন্টারেস্ট পাবো তার সাথে যে টাকাটা জমা রাখছি আসল তা যোগ করে দিব, তাহলে পাবো সুদ আসল। তোমরা স্কুল লাইফে পাটিগণিতগুলো অ্যাভেলেবল করে আসো। হ্যাঁ, আর আমরা জানি এই সুদটা কি সুদ? সরল সুদ। যেহেতু আমরা কি সরল সুদের ক্ষেত্রে সুদ আসল, এই সুদটা কি? সরল সুদ। আচ্ছা, সরল সুদ কেমন বের করে একটু আগে দেখাচ্ছি না? সরল সুদ বের করে P ইন্টু I ইন্টু N দিয়ে, তাই তো? তাহলে P ইন্টু I ইন্টু N, তাহলে আমরা পেয়ে গেলাম কি? সুদ। তার সাথে যদি যোগ করি P, আর P মানে কি? আসল। তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব সুদ আসল। অর্থাৎ সুদ যোগ আসল। সুদ মানে হচ্ছে P ইন্টু I ইন্টু N, একটু আগে দেখালাম। আর আসল মানে কি? P। তাহলে P প্লাস P, তাহলে আমরা কি পেয়ে যাব? সুদ আসল পেয়ে যাব। অর্থাৎ যে আমরা সুদ সহ আমার মোট কত টাকা হইলো বা কত টাকা আমি পাবো তা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? ব্যাপারটা ইজি না? সো এই ব্যাপারটা একটু ভালো করে মনে রাখতে হবে, এই সরল সুদ থেকে কিন্তু বোর্ডে প্রশ্ন আসছে। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল কর, একটা খুব মজার বিষয় বোঝায়। সরল সুদ বলতে বুঝায়, সরল সুদ বলতে বুঝায় ভবিষ্যৎ মূল্যকে বা ফিউচার ভ্যালুকে। সরি,
আমি একটু মিস করে ফেললাম বা একটু ভুলে যাচ্ছে আমার এখানে। সরল সুদ না, সুদ আসল বলতে বোঝায় ভবিষ্যৎ মূল্যকে। আসলে আমরা এত জ্বর নিয়ে ক্লাসটা নিচ্ছি যে একটু মাথা ওলাই যাচ্ছে। যাই হোক, সো সুদ আসল বলতে বোঝায় স্যার ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালুকে। এখন প্রশ্নটার মান কেন ভবিষ্যৎ মূল্য মানে কিন্তু সুদ আসল কেন? দেখো, এই যে আবরার 2 বছরে 2,000 টাকা সুদ পাবে এবং তার সাথে তার আসল টাকা 10,000 যোগ করে 12,000 টাকা পাবে, এটা কি সে বর্তমানে পাবে না 2 বছর পূরণ হওয়ার পর পাবে? তাই না? বলো না, নিশ্চয়ই কি 2 বছর পূরণ হওয়ার পর পাবে না? 2 বছর টাকাটা তো ব্যাংকে জমা থাকতে হবে, তারপরেই তো 2 বছরে তার 2,000 টাকা সুদ জমা হবে, তারপর সে আসল যোগ করে 12,000 টাকা টোটাল পাবে। তাহলে এই যে সুদ আসল, সেটা কি এখন পাবে না 2 বছর পর পাবে? 2 বছর পরে পাবে, অর্থাৎ ফিউচারে পাবে, তাই না? তাই সুদ আসল বলতে বোঝায় কাকে? ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালুকে। আশা করি তোমাদের কি ব্যাপারটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে স্যার আমরা একবার রিভিউ করে ফেলি। সরল সুদ কি? শুধুমাত্র আসল টাকার উপর যে সুদটা গণনা করা হবে তাকে বলা হয় সরল সুদ। আর এই সুদ, সরল সুদটা কেমনে নির্ণয় করবো? পি ইন্টু আই ইন্টু এন। ঠিক আছে, আর সুদ আসল কেমনে বের করবো? সুদের সাথে মানে পিনের সাথে পিটা যোগ করলে, আসলটা যোগ করে দিলে সুদ আসলটা চলে আসবে। আর সুদ আসল বলতে কাকে বোঝাবে? ভবিষ্যৎ মূল্যকে বোঝাবে। অর্থাৎ কখনো যদি তোমাকে প্রশ্নের সরল সুদের কথা উল্লেখ করে এবং ভবিষ্যৎ মূল্য বের করতে বলে, তার মানে তোমাকে কি বের করতে বলছে? তার মানে তোমাকে সরল সুদটাই, সরি, সরল সুদে ওরা সুদ আসলটাই বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি এটাও বুঝতে পারছো। আর কমপ্লেক্স না করে এখন আসি চক্রবৃদ্ধি সুদে। একটু আগে বললাম চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদ আসল, সুদ প্লাস আসল দুটো অ্যামাউন্টের উপরে যে সুদটা গণনা করে তাকে বলা হয় কি? চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, তো এখানে আমরা চক্রবৃদ্ধি কিন্তু সুদটা আমরা পরে বের করে শিখবো, আগে আমরা সুদ আসল বের করে শিখবো। আর একটু আগে বলছি যে সুদ আসল বলতে কাকে মিন করবে? ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালুকে মিন করবে, তাই না? কাকে মিন করবে? ভবিষ্যৎ মূল্য বা কি ফিউচার ভ্যালুকে মিন করবে, তাই তো? তো দেখো, এখানে সুদ আসল বের করার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার বাই এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে সুদাসল, অর্থাৎ কি ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র। সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার বাই। পি মানে কি? পি মানে হচ্ছে আসল টাকা, আর 1 মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর আই মানে কি? সুদের হার, এন মানে কি? মেয়াদকাল। পাশে কিন্তু এগুলো পরিচিতি দিয়ে আছে। হ্যাঁ, সো এই ফর্মুলার মাধ্যমে কি বের হবে? সুদ আসল। আচ্ছা, যদি সুদের সাথে দিয়ে খেয়াল করে, বা যদি সুদের সাথে আসল যোগ করে সুদ আসল পাওয়া যায়, তার মানে একটু উল্টা করিতে ব্যাপারটা। আমরা সুদ আসল থেকে যদি সুদ বাদ দিই, সরি, সুদ আসল থেকে যদি আসল বাদ দিই, আচ্ছা মাথা আসলে আওলাই গেছে। দেখো, যদি আমরা সুদ আসল থেকে আসল বাদ দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাবো না? সুদ আসলের মধ্যে থাকে কি? সুদ আর আসল, তার থেকে আসলটা বাদ দিয়ে দাও না, তাহলে বাকি থাকে কি? সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সুদ বের করবো কেমনে? সুদ আসল থেকে আসল বাদ দিব। আর এখানে সুদ আসলটা মাত্র বের করা শিখছি না, কেমন বের করবো? পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার ব্যাক। তাহলে আসবে সুদ আসল, তার থেকে বাদ দিব কি? আসল। কত টাকা যাই থাকে, মানে পিটা বাদ দিব। তাহলে খেয়াল করো, আমরা চক্রবৃদ্ধি সুদ কেমন বের করবো? সুদ আসল পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার বাই এন। এই সূত্র দিয়ে কি করবো? আমরা পি অর্থাৎ আসলটা বাদ দিব, তাহলে আমরা আমাদের চক্রবৃদ্ধির সুদটা বের করে ফেলতে পারবো। তাহলে স্যার আশা করি এটা বুঝতে পারছি। এটা খুব কঠিন কিছু, আমি রিভিউ করি। প্রথমত আসি সরল সুদ কেমন বের করবো? স্টেপলারের পি, পি ইন্টু আই ইন্টু এন, তাহলে পেয়ে যাবো সরল সুদ। এবার পি এর সাথে পি যোগ করো, তাহলে পেয়ে যাবো সুদ আসল, ভবিষ্যৎ মূল্য। এটা কিন্তু সরল সুদ। আর চক্রবৃদ্ধি কিন্তু সুদ আসল বা ভবিষ্যৎ মূল্য কেমন বের করবো? পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার বাই এন, তাহলে পেয়ে যাবে সুদ আসল। এবার এই সুদ আসল থেকে আসলকে লাথি মেরে বের করে দাও, মানে পিটাকে লাথি মেরে বিয়োগ করে দাও, তাহলে কি পেয়ে যাবা? তুমি সুদ বা ইন্টারেস্ট অ্যামাউন্টটা পেয়ে যাবা। কোন সুদের ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে স্যার আশা করি তোমরা সবাই এগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। একটু পরে আমি এগুলো নিয়ে কিছু এক্সাম্পল পড়াচ্ছি, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট, আমি একটু পেজটা আবার ওপেন করি। ওকে, ওপেন হয়েছে, সরি একটু মিনিমাইজ হয়ে গেছিল। আচ্ছা, আসলে সবাই বুঝতে পারছো। সরি, আমি আসলে 102 ডিগ্রি যখন নিয়ে ক্লাসটা নিচ্ছি, যেহেতু
লাইভ ক্লাস, তাই নিতেও হচ্ছে, স্কিপ করা যাচ্ছে না। সো হয়তো কোনো কারণে আমার ভয়েস আনকমফোর্টেবল শোনায় বা কোনো কিছু মিস আউট হচ্ছে, মনে তোমরা কষ্ট করে একটু ধৈর্য ধরে দেখবা, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আশা করি এতটুকু কোঅপারেট আমার সাথে করবা। হ্যাঁ, আসো তাহলে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কেমনে কি বের করে বুঝে গেলাম। আমি তোমাদেরকে বলবো, যদি ক্লিয়ার না হয়ে থাকে একটু স্যার ব্যাকে গিয়ে আরেকবার দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমার সাথে তোমরা এই লাইভ ক্লাসে কন্টিনিউ করতে থাকো, আমরা যেখানে ম্যাথ করবো। হ্যাঁ, লাইভ ক্লাস হলেও সমস্যা, তুমি কিন্তু ব্যাকে টেনে আবার দেখতে পারো, সমস্যা হবে না, লাইভে রেকর্ডে থাকবে, প্যারা নিও না। হ্যাঁ, আসো এবার আমরা কিছু এক্সারসাইজ করি। দেখো, আবরার, একটু আগে যে আবরারের কথা বলছিলাম, সে সিটি ব্যাংকে 10,000 টাকা জমা রাখেন 5 বছরের জন্য। দেখো, 10,000 টাকা 5 বছরের জন্য জমা রাখছে, এক্ষেত্রে সুদের হার কত? 10%। আর এটা কোন ধরনের সুদ? এটা উল্লেখ করে দিয়েছে সরল সুদ। হ্যাঁ, বলছে 5 বছর পর, কত বছর পর? 5 বছর পর, ফিউচারে আবরার কত টাকা সিটি ব্যাংক থেকে পাবে। দেখো, তাহলে ফিউচারে আবরার কত টাকা পাবে, তাহলে এর মানে এখানে কি বের করতে বলছে? ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে না, যে ভবিষ্যতে 5 বছর পর আবরার সাহেব কত টাকা সিটি ব্যাংক থেকে পাবে, এটাই তো বের করতে বলছে, ভবিষ্যৎ মূল্য তো বের করতে বলছে, তাই না? এখন এখানে লক্ষ্য করার বিষয়টা কোন সুদ? এটা হচ্ছে সরল সুদ। আর সরল সুদের ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য কেমন বের করি? একটু আগে বলছিলাম, দেখো ভবিষ্যৎ মূল্য বলতে কোনটাকে বোঝায়? এই যে স্যার দেখো হিয়ার, ভবিষ্যৎ মূল্য বলতে কোনটাকে বোঝায়? সুদ আসলটাকে কিন্তু কি ভবিষ্যৎ মূল্য আমরা ধরে নিব। অর্থাৎ এখানে সুদ আসল, সুদ প্লাস আসলটা বের করলে আমরা বের করে ফেলতে পারবো যে আপনার 5 বছর পর কত টাকা সিটি ব্যাংক থেকে পাবে। তাহলে চলো এটা আমরা আনসার করি। যারা প্রশ্ন বুঝলো আমি তাদের জন্য আবার বলতেছি, আপনার 10,000 টাকা জমা রাখছে 5 বছরের জন্য, 10% সুদ পাবে, বাট তা হচ্ছে সরল সুদ। তো আমাদের বের করতে বলছে 5 বছর পর আপনার কত টাকা পাবে। কারণ 5 বছর পর যে টাকাটা পাবে সেটা কি? অবশ্যই ফিউচারে বলে, যেহেতু সে ফিউচারে পাবে এটা। সো আমরা এখানে ফিউচারে বলে বের করবো কিভাবে? সরল সুদে, সুদ আসলে সূত্রের মাধ্যমে। কারণ আমরা বলছি সুদ আসল বলতে কাকে বোঝাই? ভবিষ্যৎ মূল্যকে বোঝায়। চলো আমরা বের করি, দেখি। তাহলে আবরার 5 বছর পর পাবেন সমান, দেখ কেমন বের করবো, একটু আগে যাই আমরা, ঠিক আগের পেজে সূত্র দিয়ে আছে, এই যে ভবিষ্যৎ মূল্য বা সুদ আসল কেন বের করি? সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, পিন প্লাস পি, পিন প্লাস পি। চলো আমরা লিখি, তাইলে লিখি যে পি ইন্টু আই ইন্টু এন, পিন প্লাস পি। আর এখানে স্যার পি মানে কি? এখানে পি মানে হচ্ছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল টাকা, মানে কয় টাকা জমা রাখছে? 10,000 টাকা না, এটা হচ্ছে পি। আচ্ছা, আই কি? সুদের হার, সুদের হার কত পার্সেন্ট? 10%, এভাবে লিখতে পারো, বা 0.10। আচ্ছা, আর মেয়াদকাল কয় বছর জমা রাখছে? 5 বছর, তাই না? ওকে, জাস্ট আমরা এখন ভ্যালুগুলো লিখবো। পি এর মান হচ্ছে 10,000 টাকা, ইন্টু আই হচ্ছে 0.10, ইন্টু এন হচ্ছে 5, তারপর তার সাথে যোগ করবো কত? 10,000 টাকা। একটু খেয়াল করো যে আমার কোনো ধরনের ফিগারে লিখতে ভুল হচ্ছে, তাহলে একটু আমাকে সংশোধন করে দিও। অনেক সময় লাইভ ক্লাসে হয় কি যে তারা অ্যামাউন্ট লিখতে ভুল হয়ে যায়, তখন কিন্তু স্টুডেন্টরা ছাড়ে না, একদম বিজিত করে ছাড়ে যে কি স্যার হয়েছে, অ্যামাউন্ট ভুল করতেছে। বাট মানুষ তো অনেক সময় ভুল হয়ে যায়। এটা খুব সিম্পল, আমি তো মুখে মুখে করতে পারতেছি, বাট তোমরা যদি মনে করো না তোমাদের কষ্ট লাগছে ক্যালকুলেটর ইউজ করো, বাট চেষ্টা করবে এরকম সিম্পল ক্যালকুলেশন অ্যাটলিস্ট যাতে ক্যালকুলেটর বাদে করতে পারো। হ্যাঁ, তো 10,000 টাকা 10% হয় 1,000, 5 দিয়ে গুণ করলে কত? 5,000, যোগ আসল হচ্ছে 10,000, অর্থাৎ সে 5 বছর পর সিটি ব্যাংক থেকে পাবে 15,000 টাকা, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা সবাই স্যার ব্যাপারটা বুঝতে পারছো, আমরা কিভাবে এখানে সরল সুদের সূত্র ইউজ করে 5 বছর পর আপনার কত টাকা ভবিষ্যতে পাবে ওইটা আমরা বের করলাম। অর্থাৎ ভবিষ্যৎ মূল্যটা আমরা এখানে বের করলাম কোন সূত্রের মাধ্যমে? সরল সুদের সুদ আসলের সূত্রের মাধ্যমে। কোন সূত্রের মাধ্যমে? সরল সুদের সুদ আসলের সূত্রের মাধ্যমে। কজ আমরা বলছি একটু আগে যে সুদ আসল বলতে কাকে মিন করে? আমরা একটু আগে বললাম সুদ আসল বলতে ভবিষ্যৎ মূল্যকে মিন করে। তাহলে স্যার আশা করি বুঝতে পারছো, না বুঝলে একবার ব্যাকের রিওয়াইন্ড করে দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথে যাই। আমরা একটু আগে যে ফাতিমার এক্সাম্পল, আমরা ফাতিমার জন্য ম্যাথটা করি। আসো এবার ফাতিমা ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা পিএলসি তে 10,000 টাকা জমা রাখেন 5 বছরের জন্য, সেম আবরারের মতো, এবং তারও কি সুদের হার 10%। কিন্তু
তারটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এবং এখানেও বের করতে বলছে যে 5 বছর পর সে কত টাকা পাবে এবং সুদের পরিমাণ কত। এখানে দুটো জিনিস বের করতে বলছে, প্রথমত যে সে আবরারের মতো 5 বছর পর কত টাকা পাবে এবং এই 5 বছরে তার সুদের পরিমাণ কত। কোশ্চেন দুইটা, প্রথম প্রশ্ন হচ্ছে 5 বছর পর সে আবরারের মতো কত টাকা পাবে। জাস্ট আ মিনিট, এক্সট্রিমলি সরি, একটা মিনিট, হ্যাঁ আমি একটু ওপেন করি। ওকে, হিয়ার ইট ইজ। আচ্ছা দেখো, সো এখানে প্রশ্ন যা বললাম দুটো প্রশ্ন, প্রথমত যে 5 বছর পর ফাতিমা কত টাকা পাবে, আবরারের মতো ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে, এবং এখানে আরেকটা প্রশ্ন কি 5 বছরে তার টোটাল সুদের পরিমাণটা বের করতে বলছে। আমরা এখানে দুটো জিনিস বের করবো। হ্যাঁ, তাহলে চলো, তাহলে 5 বছর পর সে কত টাকা পাবে মানে কি বের করতে বলছে, ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, আগেটা আমরা করি, চলো আনসার। আমরা প্রথমে 5 বছর পর কত টাকা পাবে তা বের করি। দেখি, তাহলে আসি, ফাতিমা 5 বছর পর 5 বছর পর ব্যাংক থেকে পাবেন সমান। আর আচ্ছা, এখানে তাহলে আমরা চক্রবৃদ্ধির সূত্রকে ইউজ করে ফিউচার ভ্যালু বের করবো। হ্যাঁ, আমরা একটু ব্যাকে যাই, দেখো আমরা চক্রবৃদ্ধির সুদ পাওয়ানোর সময় বলছিলাম ফিউচার ভ্যালু অর্থাৎ সুদ আসল কেন বের করে, পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার বাই এন, পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার বাই এন। চলো বের করি তাইলে, সূত্র দাঁড়াচ্ছে আমাদের পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার বাই এন। এখানে একটু জানি পি মানে কি, পি মানে আসলটা কত টাকা 10,000 টাকা, আই মানে কি সুদের হার কত পার্সেন্ট 10% মানে 0.10, তারপর এন মানে কি মেয়াদকাল কয় বছর 5 বছর। চলো আমরা লিখি, 10,000 ইন্টু 1 প্লাস বা এক যোগ, আমি বাংলায় আবার এক লিখলাম, 0.10 পাওয়ার বাই এন, এন এর মান কত 5। চলো যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এটা তোমরা তো আশার ক্যালকুলেশন করতে জানো, যে তাই আমি আর ক্যালকুলেশন করাচ্ছি না, 1 প্লাস 0.10 1.1, সো পাওয়ার্ড বাই যদি 5 দেই, এটা আনসার আসে 1.61051। 10,000 ইন্টু 1.61051 যদি আমার ভুল না হয়ে থাকে। হ্যাঁ, এবার এটাকে 10,000 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 16,105.1। সো আমরা 16,105 ধরি। হ্যাঁ, 16,105 টাকা। ঠিক আছে, এই যে 16,105 টাকা, ক্লিয়ার। তো এটাই হচ্ছে যে ফাতিমা 5 বছর পর ইস্টার্ন ব্যাংক পিএলসি থেকে পাবে চক্রবৃদ্ধি সুদের হারে। হ্যাঁ, এটা মজার বিষয়। দেখো, আবরারও কিন্তু সেম 10,000 টাকা জমা রাখছিল, ফাতিমাও সেম 10,000 টাকা জমা রাখছিল, বাট আবরার পাইছিল 15,000 টাকা, বাট ফাতিমা পাচ্ছে কত, সেম সুদের হার হইলেও ফাতিমা পাচ্ছে 16,105 টাকা, অর্থাৎ ফাতিমা বেশি সুদ পাচ্ছে, অর্থাৎ সরল সুদের চেয়ে চক্রবৃদ্ধি সুদ কি হয়, বেশি হয়। আমি এটা লিখে দিই, চক্রবৃদ্ধি সুদ কি হয়, বেশি হয়। দেখো, এই যে সরল সুদের চেয়ে বেশি সুদ পাওয়া যায় কোন সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে। সরল সুদের চেয়ে কি হয়, সরল সুদের চেয়ে বেশি সুদ পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো, আমরা একটু ফার্দার আগাই। আচ্ছা, ফাতিমা এখানে আমরা একটা জিনিস বের করলাম, সেটা ছিল কি যে 5 বছর পর ফাতিমা কত টাকা পাবেন। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা এটা লিখে ফেলছো, না লিখে থাকলে কষ্ট করে একটু তুলে ফেলো, যেহেতু আমি এখানে আসলে স্পেসটা কম, আমি একটা কাজ করি, আমি ছোট করে নিচে করে লিখি, অথবা সেটা মুছে ফেলি। এটা একটু আমি মুছে ফেলতেছি, না না মুছি দিয়ে কোনো কিছু করা যায় কিনা, কিন্তু পরে একটা বোর্ড প্রশ্ন আসছে। আচ্ছা, ছোট করে কোথাও লেখা যায় কিনা আমি চেষ্টা করি, আসো দেখি কি করা যায়। লেটস সি, আমরা একটু কোনোভাবে এখানে করতে পারি কিনা দেখি। দেখো দেখো, এটা ছিল আমাদের প্রথমে বের করছি যে 5 বছর পর কত টাকা আমরা সুদের পরিমাণ বের করবো। হ্যাঁ, তাহলে আমরা বের করেছি, এটা মনে করে ধরলাম যে 1 নাম্বার প্রশ্ন। এখন 2 নাম্বারটা বের করি, তাহলে 5 বছরে টোটাল সুদের
পরিমাণ আমরা নিচে লিখি, হ্যাঁ, সমান, দেখো কেমনে বের করবো। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা কেমন বের করে শিখেছিলাম, এই যে সুদ আসল মাইনাস আসল। আর সুদ আসল মানে কি, ফিউচার ভ্যালুটা, মানে পি ইন্টু 1 + i পাওয়ার বাই n মাইনাস পি, মানে মাইনাস আসল, এটা আমরা বিয়োগ করছিলাম, তাই না? তাহলে পি ইন্টু 1 + i পাওয়ার বাই n, মানে ভবিষ্যৎ মূল্য দেখে বা সুদ আসল দেখে আসলটা বাদ দিলে আমরা সুদটা পেয়ে যাবো। তো দেখো এখানে ফাতিমা 5 বছরের টোটাল সুদ আসল বা ভবিষ্যৎ মূল্য বা ফিউচারে পাইতো 16,105 টাকা। আগে আমরা সূত্র লিখি, হ্যাঁ, পি ইন্টু 1 + i পাওয়ার বাই n মাইনাস পি। আর এটার ভ্যালু তো মাত্র বের করছে, 5 বছর কয় টাকা পাবে, 16,105 টাকা। এখান থেকে তার আসল সে জমা রাখছিল কত, 10,000 টাকা, এটা বাদ দিলে বাকি থাকে 6,105 টাকা। এটাই হচ্ছে 5 বছরে তার সুদের পরিমাণ। এবং এটা কেমন সুদ, এটা হচ্ছে চক্র বৃদ্ধির সুদ। ক্লিয়ার? তাহলে আশা করি এটা বুঝতে পারছো। সেম ভাবে বলো তো আবরার কত টাকা সুদ পাইছিল, সে 5 বছর পর 15,000 টাকা পাবে, তো এখান থেকে তার জমা টাকা 10,000 টাকা বাদ দাও, কত হয়, 5,000 টাকা। তাহলে আবরার সুদ ছিল 5,000, বা আবরার সুদ পাবে 5,000, কিন্তু ফাতিমার সুদ পাবে 6,105। সেম ইন্টারেস্ট রেট হইলো এবং সেম অ্যামাউন্ট হলো, কারণ ফাতিমার সুদটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে স্যার আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এন্ড যদি এখন না বুঝতে থাকো তাহলে বলবো ফার্স্ট থেকে আরেকবার দেখো, একদম তোমাদের টপিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ফার্দার আগাবো এবং ফার্দার আগায় তোমাদেরকে একটা বোর্ড প্রশ্ন সলিউশন করার চেষ্টা করবো, হ্যাঁ। এবং এই বোর্ড প্রশ্নকে আমি শুধুমাত্র নিচে গ এবং ঘটা করাবো, যেহেতু আমরা হচ্ছে আজকে অন্য টপিক গুলো আলোচনা করি, শুধু সরল শুধু চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করছি। তো সেখান থেকে গ এবং ঘ মানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই দুটো প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে? সরি, আচ্ছা। সো দেখো এই বোর্ড প্রশ্নটা হচ্ছে একদম রিসেন্ট বছরগুলোর মধ্যে রাজশাহী বোর্ড 2022 সালে আসছে, হ্যাঁ। তারপর আরেকটা বোর্ড তোমাকে বলে দিই, চট্টগ্রাম বোর্ড 2018, ওই বছরও কিন্তু এরকম সরল সুদ নিয়ে একটা ম্যাথ আসছিল, এবং অন্যান্য বছরগুলোতে আসছে, আমরা ওইটাই এক্স্যাক্টলি মনে ছিল তাই উল্লেখ করলাম। দেখো প্রশ্নটা পড়ি। জনাব সেলিম অবসর গ্রহণের পর 8 লক্ষ টাকা পান। সে একটা মানে 8 লক্ষ টাকা টোটাল একটা টাকা পাইছে, যেটা সে ইনভেস্ট করতে পারে। তিনি উক্ত অর্থ 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান, অর্থাৎ সেই টাকাটা ইনভেস্ট করে ব্যাংকে জমা রাখতে চান। তার কাছে দুটি বিকল্প রয়েছে, সোনালী ব্যাংকে 12% সরল সুদে এবং কি রূপালী ব্যাংকে 10% চক্রবৃদ্ধি সুদ প্রদান আগ্রহ। অর্থাৎ তার কাছে দুইটা বিকল্প আছে, যে সে হয়তো সোনালী ব্যাংকে রাখতে পারে অথবা রূপালী ব্যাংকে রাখতে পারে। সোনালী ব্যাংকে রাখলে সে পাবে যে 12% সরল সুদ, আর রূপালী ব্যাংকে রাখলে পাবে 10% চক্রবৃদ্ধি সুদ। আর আমরা জানি সরল সুদ কি হয়, চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়। এরপর ব্যাংক ছাড়াও অ্যালিকো বীমা কোম্পানি থেকে 5 বছর শেষে 12 লক্ষ টাকা প্রাপ্তি একটি বিকল্প প্রস্তাব তার কাছে রয়েছে। অর্থাৎ এই দুইটা ব্যাংক ছাড়াও আরো একটা বীমা কোম্পানি তাকে বলছে যে ভাই আপনি টাকাটা 5 বছরের জন্য আমার কাছে রাখেন, তাহলে আমি আপনাকে 5 বছর পর 12 লাখ টাকা দিব। সো দেখো সেলিমের কাছে 8 লাখ টাকা আছে এবং তাকে টোটাল 3টা অল্টারনেটিভ আছে। সে সোনালী ব্যাংকে রাখতে পারে সরল সুদে, সে রূপালী ব্যাংকে রাখতে পারে চক্রবৃদ্ধি সুদে, অথবা সে একটা বীমা কোম্পানিতে টাকা রাখতে পারে, যেখান থেকে তারা বলছে যে 5 বছর পর কয় টাকা পাবে, সেটা বলেছে কয় টাকা পাবে, 12 লক্ষ টাকা পাবে। এখন যদি সেলিমকে ডিসিশন নিতে হয়, তাকে দেখতে হবে না যে রূপালী বীমা কোম্পানি থেকে আমি 12 লক্ষ টাকা পাবো, ঠিক আছে, আমি আগে দেখি যে আমি সোনালী ব্যাংক থেকে হলে কত টাকা পাইতে পারি, বা রূপালী ব্যাংক থেকে হলে কয় টাকা পাইতে পারি, তিনটা থেকে সে কত টাকা পাবে। তা যখন সে জানতে পারবে তখন সে ডিসিশন নিতে পারবে যে কোথায় টাকাটা জমা রাখা উচিত, তাই না? এবং এটাই মতো ঘ নাম্বার প্রশ্নে আলোচনা করেছে। তো এর আগে আমি এই যে উদ্দীপকে কোন বিকল্পটি জনাব সেলিমের গ্রহণ করা উচিত, এটা সে কখন ডিসিশন নিতে পারে, যখন সে জানবে যে সে সোনালী ব্যাংকে কত টাকা পাইতে পারে বা রূপালী ব্যাংকে কত টাকা পাইতে পারে, যেহেতু সে বীমা কোম্পানি অলরেডি জানে। আচ্ছা, এগুলো আমাদেরকে আগে বের করতে হবে। এর আগে আমরা গ নাম্বার প্রশ্নে আসি যে জনাব সেলিম রূপালী ব্যাংক থেকে 5 বছর পর কত টাকা পাবেন। দেখো কত টাকা পাবেন অর্থাৎ ফিউচার ভ্যালু বের করতে বলছে, 5 বছর পর পাবেন মানে কি ফিউচার ভ্যালু বের করতে বলছে। দেখো এখানে যে রূপালী ব্যাংক কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 10%, এবং কেমন সুদ দিচ্ছে, এবং তারা দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সো আমরা এখানে চক্রবৃদ্ধি সুদটাকে ইউজ করে ফিউচার ভ্যালুটা বের করবো। দেখো একটু কিন্তু আমরা বের করছি, ফাতিমার ক্ষেত্রে বের করছিলাম যে সে 5 বছর পর কত টাকা পাবে, এখন আমরা সেলিমের ক্ষেত্রে বের করবো। তাহলে আসলে সমাধানে আসি, আমরা গ নাম্বার ম্যাথের সমাধান করতেছি। আমাদের নাম কি, সেলিম, তাহলে জনাব সেলিম 5 বছর পর
রূপালী ব্যাংক থেকে পাবেন। হ্যাঁ, আমরা নিচে করে লিখি, তাহলে আমাদের স্পেস থাকবে, রূপালী ব্যাংক থেকে পাবেন। আমরা যেহেতু এটা ছিল চক্রবৃদ্ধি সুদ, আর চক্রবৃদ্ধি সুদে ফিউচার ভ্যালু কেন বের করে পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার বাই এন, এই সূত্রটাই আমরা ইউজ করবো এখানেও। চলো তাহলে ইউজ করি। আমি অন্য কালারের পেন ইউজ করি, তাহলে একটু হাইলাইট হবে। হ্যাঁ, পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার বাই এন। দেখো, আর এখানে পি এর মান কত? পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট। সে কিন্তু কয় টাকা জমা রাখতে চাচ্ছে? 8 লাখ টাকা জমা রাখতে চাচ্ছে, কোশ্চেনে দিয়ে আছে। তারপর আয় মানে সুদের হার। সুদের হার কত পার্সেন্ট দেখি তো? রূপালী ব্যাংকের সুদের হার ছিল 10%। হ্যাঁ, আর কয় বছর? 5 বছরের জন্য, তাই না? ওকে, তাহলে সুদের হার হচ্ছে 10%, বা লিখতে পারি 0.10, আর মেয়াদকাল হচ্ছে 5 বছর। হ্যাঁ, দেখো, পি হচ্ছে 8 লক্ষ টাকা মাল্টিপ্লাইড বাই 1, কে আমি বাংলায় 1 লিখতেছি, তোমরা 1 লিখতে পারো, বা লিখতে চেষ্টা করো সবগুলো বাংলা লিখে। হ্যাঁ, 1 প্লাস 0.10 পাওয়ার বাই 5। চলো এই অ্যামাউন্টটা আমরা এবার ক্যালকুলেশন করে দেখি। আসো, 1 প্লাস 0.10 পাওয়ার বাই, এই যে 1.1 পাওয়ার বাই 5, ওই যে 1.61051, মানে 8 লক্ষ ইন্টু 1.61051। চলো মাল্টিপ্লাই করি তাহলে এবার ইন্টু 8 লক্ষ টাকা, তাহলে হয় 12 লক্ষ। আমরা বের করে ফেলছি অলরেডি, 12,88,408। যদি আমার ভুল না হয়ে থাকে এটাই আমার আনসার হবে। তোমরাও চাইলে কিন্তু আমার সাথে কি ক্যালকুলেশন করে দিতে পারো যে আনসার ঠিক হচ্ছে কিনা। 12,88,408 টাকা, অর্থাৎ জনাব সেলিম 5 বছর পর। 1 মিনিট, ওকে, অর্থাৎ জনাব সেলিম 5 বছর পর রূপালী ব্যাংক থেকে কি পাবে? এই 12,88,408 টাকা পাবে। ঠিক আছে, আচ্ছা আসি, এই টাকাটা সে পাবে। ওকে, তাহলে আমাদের গ নাম্বার আনসার শেষ হলো। যে আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে জনাব সেলিম রূপালী ব্যাংক থেকে 5 বছর কত টাকা পাবে। তাহলে আমরা এখন, তার যে 3টা বিকল্প ছিল, দেখো তার কাছে 3টা অল্টারনেটিভ ছিল। প্রথমটা ছিল সোনালী ব্যাংক, দ্বিতীয়টা ছিল রূপালী ব্যাংক, এবং তৃতীয়টা ছিল একটা বীমা কোম্পানি, অ্যালিকো বীমা কোম্পানি। এখন এর মধ্যে সে অ্যালিকো বীমা কোম্পানিতে কয় টাকা পাবে? 12 লক্ষ টাকা, সে জানতো। আর রূপালী ব্যাংকে কত টাকা পাবে এটা আমরা মাত্র বের করলাম। এখন আমাদের জানতে হবে যে সে সোনালী ব্যাংকে টাকা জমা করলে কত টাকা পাবে। তাহলে আমরা ডিসিশন নিতে পারবো যে উদ্দীপকের কোন বিকল্পটি জনাব সেলিমের গ্রহণ করা উচিত। সো দেখো, এই জন্য আমাদের 3টে প্রকল্প থেকে সে ফিউচার কয় টাকা পাবে তা আগে আমাদের জানতে হবে। সো দেখো, তার কাছে 3টা যে প্রকল্প ছিল, আনসার নাম্বার গ। আমি তো শর্টকাটে করি, সিরিয়াসলি তো অনেক কিছু লিখতে হয়, বাট আমি ম্যাটে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে জনাব সেলিম যে রূপালী ব্যাংক থেকে, দেখো আমরা যেটা বের করতে লিখে ফেলি, রূপালী ব্যাংক হতে 5 বছর পর পাবেন। হ্যাঁ, কয় টাকা পাবেন? 12,88,000, কত জন ছিল? 12,88,408 টাকা, 408 টাকা। এই যে 12,88,408 টাকা, তাই না? ওকে, এটা হচ্ছে রূপালী ব্যাংক থেকে পাবেন। এটা গেল একটা। 2 নম্বরে আসি, অ্যালিকো বীমা কোম্পানি থেকে পাবে। অ্যালিকো বীমা কোম্পানি হতে 5 বছর পর পাবে। ওরা তো বলেই দিছে কয় টাকা পাবে, ওরা বলেই দিছে যে 12 লক্ষ টাকা ওরা সেলিমকে দিবে। এখন আমরা বের করব যে সোনালী ব্যাংক থেকে 5 বছর পর কয় টাকা পাবে। সোনালী ব্যাংক হতে 5 বছর পর পাবেন ইকুয়ালস টু, এখন দেখো আসি, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক তাকে দিচ্ছিল 12% সরল সুদ। কি দিচ্ছিল? 12% সরল সুদ। তাহলে আমরা জানি, একটু আগে আমরা আবরারের ক্ষেত্রে বের করছিলাম যে সরল সুদের ফিউচার ভ্যালু কেমন বের করতে হয়, এইভাবে পিন প্লাস পি, পিন প্লাস পি। চলো সূত্র লিখে ফেলে, তাহলে আমরা কেমন বের করবো। দেখো,
পি ইন্টু আই ইন্টু এন, পি প্লাস পি। আচ্ছা, অনেক সময় অনেক বই কিন্তু আই এর পরিবর্তে আর ওয়ার্ডটা ইউজ করে, প্যারা নেই, একটা ইউজ করলে হচ্ছে। আই এর পরিবর্তে অনেকে আর ওয়ার্ডটা ইউজ করে ইন্টারেস্ট রেট বোঝানোর জন্য। আচ্ছা, এখানে পি কত, 8 লক্ষ টাকা। একটু আমরা দেখছি সবকিছু, সুদের হার কত, 0.10 বা 10%। আর এনও কত, মেয়াদকাল 5 বছর। যেহেতু রূপালী ব্যাংকের ক্ষেত্রেও যে এলিমেন্ট গুলো ছিল, সোনালী ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু কি সেম। না না, একটু ভুল হচ্ছে, দেখো সোনালী ব্যাংকে হচ্ছে 12%, সরি, সোনালী ব্যাংক হচ্ছে 12%, আর মেয়াদকাল 5 বছর ঠিকই আছে, আর টাকা হচ্ছে 8 লক্ষ টাকা। তবে দেখো আয় হচ্ছে 12%, আয় হচ্ছে 12%, অর্থাৎ 0.12 ইন্টু 5 প্লাস আসল কয় টাকা, আসল হচ্ছে 8 লক্ষ টাকা। তো চলো আমরা ক্যালকুলেশন করি। দেখো প্রথমত 8 লক্ষ টাকা ইন্টু 1.2 হয় 96,000, ইন্টু 5 হয় 4,80,000। কত হয়, 4,80,000। অর্থাৎ সোনালী ব্যাংক থেকে সে 5 বছরের সুদ পাবে 4,80,000। তার সাথে এবার আসল 8 লক্ষ টাকা যোগ করলে টোটাল হয় 12,80,000। ঠিক আছে, 12,80,000। এখনই আমরা একদম ইজি ডিসিশন নিতে পারবো। দেখো তাহলে সেলিম যদি সোনালী ব্যাংকে টাকা রাখে তাহলে সে পাবে 12,80,000। অ্যালিকো বীমা কোম্পানিতে রাখলে পাবে 12 লক্ষ টাকা, আর রূপালী ব্যাংকে রাখলে পাবে 12,88,408। তাহলে সবচেয়ে বেশি অ্যামাউন্ট পাবে রূপালী ব্যাংক থেকে, যেটা অ্যালিকো কোম্পানির চেয়েও বেশি, এবং সোনালী ব্যাংকের টাকার অ্যামাউন্ট ছিল বেশি। সোনালী ব্যাংক থেকে প্রায় 8,408 টাকা বেশি। তো বেশি হোক, অল্প বেশি হোক, বাট বেশি তো না। তো তার অবশ্যই কোন অল্টারনেটিভে টাকা রাখাটা উচিত হবে বা যুক্তিযুক্ত হবে, আনসার হবে রূপালী ব্যাংকে। তাহলে আশা করি বুঝতে পারছো, ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখতে পারছো, এবং নেক্সট তুমি সুন্দর করে গুছিয়ে তোমার ডিসিশনটা কি সুন্দর করে প্রেজেন্ট করবে। সো আজকের মতো আমি ম্যাথে ফোকাস করলাম, সৃজনশীল লেখার সিস্টেমে বা রিটেন লেখার টেকনিকে ফোকাস করলাম না। সো আমার শুধু উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ম্যাথগুলা কিভাবে করতে হয়, বা সরস্বতী চক্রবর্তীর সাথে ম্যাথগুলা কিভাবে আসতে পারে, বা ডিসিশন মেকিং কিভাবে করতে হতে পারে তা দেখানো, এবং তাই তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, সো তোমরা আশা করি ক্লাসটা শুরু থেকে দেখে গেছো, এবং কারো যদি আজকে আমার কথা বুঝতে সমস্যা হয়ে থাকে আমি এক্সট্রিমলি সরি, যা বলে আমি 102 ডিগ্রি জন্যে ক্লাসটা, লাইভ ক্লাসটা তোমাদের করাচ্ছি। হ্যাঁ, সো যদি মনে হচ্ছে কোনো জায়গায় কোনো মিস আউট হচ্ছে, আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এতটুকুই। পিডিএফটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে ক্লাসটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা থেকে কিন্তু এইচএসসি তো প্রশ্ন দেখাইলাম, এমসিকিউতে যেমন আসে, এর সাথে কিন্তু ইউনিভার্সিটি এডমিশনের কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো জানতে হবে। তো এতটুকুই তোমাদেরকে আজকের জন্য। আমরা আজকে সরস্বতী চক্রবৃদ্ধি সূত্র নিয়ে আলোচনা করছি। আমরা যখন মেইন ক্লাস যাবে তখন কিন্তু পুরো চ্যাপ্টারটা আমরা অন্যান্য সব টপিক আমরা আলোচনা করবো। তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।